সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু আজকের আলোচনার বিষয় রাজনৈতিক হিসাব নিকাশ, রাজনীতির হিসাব নিকাশ। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর সিনহা এম এ সাইদ, রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমার সাথে আরও উপস্থিত আছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম রাজনীতির হিসাব নিকাশ। আসলে রাজনীতির হিসাব নিকাশ তো সবসময়ই থাকে। ভোট কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ একটু পৃথক হয়, ভোট কেন্দ্রিক জোট হয়। আমরা এই মুহূর্তে 4-5টি জোটের অবস্থান লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির নেতৃত্বাধীন 12 দলীয় জোট, জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, এনসিপির 3 দলীয় জোট, জাতীয় ভোটের একাংশের 20 দলীয় জোট। জাতীয় পার্টিও মনোনয়ন ফর্ম বিতরণ করা শুরু করেছে। নির্বাচন আসছে, গণভোট হবে। ডক্টর সিনহা এম এ সাইদ, সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ঘিরেও অনেক আলোচনা হয়েছে। এর নির্বাচন কমিশন পরিপত্র জারি করেছে যে স্বাভাবিক মোতায়েনের বাইরে নির্বাচনের 5 দিন আগে এবং পরে সকল বাহিনী মোতায়েন থাকবে, আনসার বাহিনী 6 দিন থাকবে। আপনি যদি শুরু করতেন। আমি আপনার শেষ কথা দিয়ে শুরু করি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে, স্বাভাবিক আইন শৃঙ্খলার বাইরে পরেও অতিরিক্ত যারা থাকবে তারা মোতায়েন থাকবে, আনসার বাহিনী সব। তাহলে আপনি বুঝতে পারছেন কতটুকু বিশৃঙ্খল অবস্থা আমরা আছি এখন। আইন শৃঙ্খলা কোথায়? বেশি দূর যেতে হয় না তো। তার স্টেটমেন্টেই বলতেছে শুধুমাত্র নিয়োজিত লোকই না, এর বাইরে যারা থাকবে নির্বাচন কমিশন বলতেছে। এর অর্থ হচ্ছে যে একটা সংখ্যা এখানে আছে। সংখ্যা কে ব্যক্ত করছে? স্বয়ং নির্বাচন কমিশন। এখন আসেন, আপনি বলেছেন নির্বাচন প্রক্রিয়ার কথা। নির্বাচনটা 12 তারিখে দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচনটা হয়ে যাবে। যত ঝঞ্ঝাট আসুক, যাই আসুক, নির্বাচনের পরিবেশটা যেরকমই থাক। কোনো দল বলেন এই নির্বাচন করব না, সব দল নির্বাচনের পক্ষে আছে, কিন্তু সরকারের পক্ষে আছে। এখন প্রশ্ন হলো, নির্বাচনে কতগুলি খেলা ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা খেলা হচ্ছে জোটের রাজনীতি। আপনি দেখেন এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আপনি যদি জোটে যান, আপনার প্রতীক থাকবে না, দলীয় প্রতীক থাকবে না। এতে করে কি হয়েছে? বিশেষ করে জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, এই 3টা বড় দল ছাড়া এই মুহূর্তে সব দল যদি জোট করতে চায়, তাদের দলের পরিচয় থাকবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা, ঢাকার মতো জায়গা মনে করেন যে 2 জন আছেন আমাদের মোহাম্মদপুরের গুলশানে, তাদের দল আছে এবং তারা দলের চেয়ারম্যান, কিন্তু নির্বাচন করবে বিএনপির নামে। কিন্তু অর্থাৎ তারা ধরে নিয়েছে দলীয় অবস্থান থেকে জাতির কাছে তাদের কোনো অবস্থান নাই। একটা দেউলিয়ত্ব প্রমাণ করছে কিন্তু তারা এটা। এবং তারা অন্য প্রসঙ্গে যেতে পারতো, তার ডিবেট করতে পারতো না, করে নাই। কিন্তু নির্বাচন কমিশন সুকৌশলে কিন্তু একটা কাজ করে দিয়েছে জাতির সামনে, যে যারা চিৎকার করতে পারে, বেশি হইচই করতে পারে, কোনো লাভ নেই। জনগণের কাছে আসেন, নিজ পরিচয় আসেন। যারা জোট করলো তাদের পরিচয় দিতে পারেনি, বলতে পারে না যে আমার দল একটা সিট পেলেও পাবে, না পেলে না পাবে, আমি আমার মনোগ্রাম নিয়ে যাবো। দলীয় চেয়ারম্যান যদি তার মনোগ্রাম বিনাশ করে দেয়, বলার কিছু থাকে না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, এই মুহূর্তে শক্তিশালী কে? নির্বাচনে কার সাথে কার হবে? আমি ধরে নিলাম ছোটোখাটো জোট করতেছে তারা, বিএনপির সাথে জামাতের সাথে যেখানে করুক, প্রতীকটা কী দাঁড়াবে? জামাতে দাঁড়িপাল্লা, ধানের শীষ, এই চূড়ান্ত পর্যায়ে। এখন দাঁড়িপাল্লা, ধানের শীষে কার কত জনপ্রিয়তা আছে? আমরা বিভিন্ন গ্যালপ দেখতেছি, দেশে বিদেশে হচ্ছে, কথাবার্তা বলতেছে। আমি যদি সবগুলি গ্যালপ না কমিশন নিই, তাহলে দেখা যাচ্ছে বিএনপির সাথে ফাইট হবে কার? জামাত ইসলামের। এখন হিসাবটা কি দেখেন, আমরা সবাই কিন্তু হিসাব করতেছি 15 বছর আগের হিসাবটা। 15 বছর আগে কার কী পার্সেন্টেজ ছিল? আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগ কী ছিল, জামাত কী ছিল, বিএনপি ছিল। আমরা একবারও বলতেছি না নতুন যে ভোটার রয়েছে 3 কোটি 4 কোটি, বা নতুন প্রজন্ম যেটা আসছে, এই যে আন্দোলন হয়ে গেল, এতে কোনো দলের অগ্রগতি হয়েছে? বিএনপির কি কোনো ভোট বাড়ছে? জামাতের কি ভোট বাড়ছে? এখন বলা হচ্ছে জামাত আগের পর্যায়ে নাই। কে বলতেছে? জামাতের নিজেই বলতেছে, বিভিন্ন গ্যালপে বলতেছে। কিন্তু এটা এখন জামাত তো চিন্তা করে তারা 150 সিট পাবে। আজকে দেখলাম বলছে 150 সিট চায়। অর্থাৎ তারা ধরে নিয়েছে আমি একক সরকার করতে পারবো না। একমাত্র বিএনপি বলতেছে আমি পারবো, জামাত কিন্তু বলে নেই। এনসিপি তো প্রশ্ন না, কারণ সে নমিনেশন দিচ্ছে 130 জনে, 125 জনের কাজে তার আরও দিবে। সে এখন মনে করেন সে তো সেই পর্যায়ে নাই, ইলেকট্রাল রেসে কিন্তু সে পর্যায়ে সে নাই। মেনলি আসতেছে জামাত ইসলাম আর বিএনপি। এখন দেখার ব্যাপার হলো যে এই সময়টার মধ্যে জামাত কতটা আগাতে পারছে। আমরা ওদিকে তাকাবো,
বিএনপি আগে আছে, আবার বিএনপি কতটুকু পিছালো, বিএনপি পিছালো, জামাত আগালো, রাজনীতি হচ্ছে এখানে। কিন্তু এখন এই পরীক্ষাটা হবে কয় তারিখে? 12 তারিখে। আপাত দৃশ্যে মনে হচ্ছে যে জামাত ইসলাম আমার হিসাবে সে আগের চেয়ে আগাইছে। জি, আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে আলফাজ আনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান 25 ডিসেম্বর দুপুরে 12টার কিছু আগে 11:55 ফিরবেন, এতক্ষণ পর্যন্ত আমরা যা জানি। তিনি আসলে এই যে বিএনপির যে আগানো এবং পেছানো জনসমর্থন বাড়ার বা কমার ক্ষেত্রে কী প্রভাব পড়বে দলের ক্ষেত্রে এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। না, বাংলাদেশের রাজনীতিতে তো একটা বড় গুণগত পরিবর্তন হবে, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ। বিএনপির মতো বড় দলের একজন আইকনিক লিডারশিপ তো দরকার, এবং এটা সত্য যে বিএনপির একটা নেতৃত্ব শূন্যতা আছে, কারণ গত 1.5 দশকে প্রথম সারির অনেক নেতা মারা গেছেন বিএনপিতে স্বাভাবিকভাবেই। এম কে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এই মাপের তরিকুল ইসলাম, এই যে যারা সাংগঠনিকভাবে প্রবল শক্তিধর নেতা, তারা সামনের দৃশ্যপটে নেই। তারেক রহমান দীর্ঘ সময় বাইরে, ফলে বিএনপির সাংগঠনিক শক্তির জন্য তারেক রহমান খুবই জরুরি তাদের জন্য, দলের জন্য, এবং এটা অবভিয়াসলি বিএনপির নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করবে। এখন তারেক রহমান ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবেন সেটা হচ্ছে ডিফারেন্ট একটা পার্ট, কারণ একটা নতুন প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে নির্বাচন হচ্ছে। সেখানে তারেক রহমান কতটা আপনার এই যে তরুণ ভোটার আছে 4 কোটি 4.5 কোটির মতো, তারপরে মানুষ দীর্ঘ সময় যারা এর বাইরে যারা ভোটার আছে তারা দীর্ঘ সময় ভোট দিতে পারেননি, এই জাগরণ, এই গণ অভ্যুত্থানের কারণে যে রাজনৈতিক চিন্তা ভোটারদের মধ্যে এক ধরনের চিন্তার উদ্রেক হচ্ছে, যে আগে যেরকম মার্কা দেখে ভোট, এবার সেরকম নাও হতে পারে। তারা মনে করতে পারে যে না, আমার ক্যান্ডিডেটটা কেমন, আমি সেটা দেখে ভোট দেব। সেই ক্ষেত্রে এই যে ভোটার যে নিজস্ব রাজনৈতিক শিক্ষা আছে, আমাদের দেশের লোকজনের হয়তো শিক্ষার মান বা এইসব নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু তারা প্রবল সচেতন। আপনি গ্রামে চায়ের আড্ডাতে অনেক পরিপক্ক রাজনৈতিক আলাপ শুনতে পাবেন। সেখানে ব্যক্তি তারেক রহমান সেই ভোটারদেরকে কতটা প্রভাবিত করবে এটা আপনি আগে থেকে বলতে পারা যায় না। তবে যেটা তিনি করবেন, অবভিয়াসলি বিএনপির নেতাকর্মীদেরকে সংগঠিত করবেন, তাদের সাংগঠনিক কাজ বাড়বে, তিনি একটা প্রবল প্রচারণার চেষ্টা করবেন, যেটা জামাত অনেক আগে শুরু করছে। জামাতের আমির এরকম আমরা এর আগে দেখি নাই, যে একটা সেমি জামাতের মতো একটা ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি একটা সেমি মাস পার্টিতে রূপান্তর হচ্ছে। আগেও জামাত তো আর বাংলাদেশের রাজনীতিতে নতুন না, এটা অনেক পুরানো রাজনৈতিক দল, সাবকন্টিনেন্টের পুরানো দল। তাদের আমিররা কিন্তু পাবলিকের সাথে এত ইন্টারেক্ট ছিল না আগে, কখনো কোনো জামাতের নেতাকে আমরা এত ইন্টারেক্টিভ ভূমিকায় দেখি নাই। তো অর্থাৎ জামাতেরও ভিতর থেকে একটা পরিবর্তন হয়েছে। এই যারা একটু 50-এর উপরে বয়স বা 40-এর উপরে বয়স, তারা যেভাবে জামাতকে দেখছে, এখনকার জেনারেশন কিন্তু জামাতকে সেভাবে দেখছে না। তারা জামাতকে একটা যে মাস পার্টি হিসেবে যারা পাবলিকের সাথে ইন্টারাক্ট করছে, অর্থাৎ অন্য অন্য দলগুলো যা করতো জামাতও এখন তাই করতেছে। ফলে এটার একটা ইফেক্ট আছে। এটা ভোটের রাজনীতিতে কতটা মানে প্রভাব ফেলবে, মানে আপনি আগের জরিপ, আগের চিন্তা, আগে বিএনপি 200 পাইছে, জামাত 30টা পাইছে, আওয়ামী লীগের ভোট কী হবে, নাথিং, এগুলো এবার কাজে করবে না। এবার সম্পূর্ণ নতুন এক নিউ ফেসে ইলেকশন হচ্ছে আর কি। জি, এবারের চেহারাটা তবে হ্যাঁ, তারেক রহমানে বিএনপির জন্য সুখবর। বিএনপির সংগঠন বা রাজনৈতিক শক্তি অর্জনের জন্য এটা একটা সুখবর, কিন্তু ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তার জন্য আমাদেরকে 12 তারিখ পর্যন্তই অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। সিনহা এম এ সাইদ, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যর ভাব দেখা যাচ্ছে এবং সবাই এই গুলির নিন্দা জানিয়েছেন এবং বিচার দাবি করছেন। কেউ কেউ আটকও হয়েছে, একজন অভিযুক্ত ওর বাবা মা আটক হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও আজ রাজশাহীতেও ইন্ডিয়ান হাইকমিশন উপহাইকমিশন ঘেরাও হয়েছে এবং আজকে পররাষ্ট্র সচিব কূটনীতিকদেরকে ব্রিফ করেছেন বাংলাদেশের নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে। ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক, এই ঘেরাও এবং এই কর্মসূচি কি বার্তা দেয়? এখানে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন বলেছেন যে
মাঠের রাজনীতি কী বলা হয় সেটা দেখার বিষয় না। কথা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক থাকবে আমরা কি বলি, অর্থাৎ যে বক্তব্য রাখা হয়েছে ভারত সম্পর্কে, সেভেন সিস্টার সম্পর্কে, এটা কিন্তু তিনি সরাসরি বলেছেন এটা কিন্তু সরকারের কোনো ভাষ্য নয়, এটা জনগণের ভাষ্য দিয়েছে, ঠিক আছে। এখন আপনি বলেছেন সম্পর্কটা কোন দিকে যাবে। হাদির অবস্থা, হাদি কেন্দ্র করে যে সৃষ্টি হয়েছে পরিস্থিতি, এটা কিন্তু একটা অনুভূতি সৃষ্টি করেছে রাজনীতিবিদদের। কিন্তু আমি মনে করি না এটা দিয়ে কেউ নির্বাচনী বৈতরণী পার হবে, ওই পর্যন্ত যাবেন। এটা জামাত বিএনপির ভোট যা আছে আসেই, যা পাবে পাবেই তারা, ওগুলোর মধ্যে কিন্তু এটা যাবে না। এনসিপি যে জন্য ভোট বেশি পাবে বা নির্বাচন করে মানে নির্বাচনের পর্যায়ে চলে যাবে তাও হবে না। কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি যেটা হয়, একটা ইস্যু কেন্দ্র করে ঐক্যমত সৃষ্টি হয়, এটা সাময়িক ফ্লুইড। এই ফ্লুইড পলিটিক্সের যে বিষয়বস্তুগুলো আছে সেটা কিন্তু উড়া যাবে। দেখবেন 15 দিন পরে এই সেন্টিমেন্ট থাকবে না, শেষ। আচ্ছা, খালেদা যে অসুস্থ আছে, উনি যখন সুস্থ বা অসুস্থ যেটা থাকুন, যখন থাকবে না 15 দিন তার কিছু থাকবে না। কিন্তু তারেক যে আসতেছেন এখন একটা অনুভূতি সৃষ্টি করছে বিএনপির ভিতরে, কর্মীদের ভিতরে। কিন্তু উনি একটা কথা বলেছেন, কিন্তু আপনি যেটা বললেন, উনি বলেছেন মার্কাই সব, দলই সব, ব্যক্তি কিছু না। এই যে রাজনীতিতে নতুন একটা জিনিস তিনি থ্রো করলেন, ব্যক্তি গুরুত্বহীন করে ফেলালেন। কিন্তু অর্থাৎ ব্যক্তি ইমেজ, ব্যক্তি প্রভাবকে তিনি বলে দিলেন কিছুই না, দল করবেন আপনি সমর্থন পাবেন, সেইখানে অন্য কথা হয়। এটা একটা মেসেজ, কিন্তু এটা এই মেসেজ যদি কেউ যদি বিদ্রোহী গ্রুপ হয়ে যায় এবং সে যদি প্রমাণ করতে পারে যে আমি উতরে গেছি, তিনি কিন্তু এই বক্তব্যের চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করতে পারলে যে না, আপনি যেটা বলেছেন বাংলাদেশের হারায় জানে, এখনও ব্যক্তি ইমেজ, ব্যক্তি প্রভাব, ব্যক্তি মেধা, ব্যক্তি প্রজ্ঞা, ব্যক্তি অ্যাপিল কাজে লাগে এগুলো। এখন এটা হচ্ছে তার পলিটিক্যাল কথাবার্তা। কিন্তু কারণ দল এত বড় দল, এত নমিনেশন ক্যান্ডিডেট, এখানে ঠিক রাখা মুশকিল, দলের শৃঙ্খলা রাখতে মুশকিল, তো এটা সম্ভব না। আর এই 15 বছরে তো অনেকেরই মনে করে পরিশ্রম কষ্ট করে সবাই তো নমিনেশন চায়। এই দেখেন, দেখলাম টাঙ্গাইলে জায়গায়, টাঙ্গাইল না কিশোরগঞ্জে দেখলাম যে বাদ দিয়েছে সব, কেউ পায় নাই। কিন্তু এই 6 জন কিন্তু একলা মিছিল করতেছে। এখন এই যে নির্বাচন প্রক্রিয়া, যে নমিনেশন বোর্ড যা ছিল, এখন তারেক যে দেশে আসার পরে হয়তো কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে। কারণ ওই অনলাইনে কথা বলা আর সরাসরি কথা বলা পার্থক্য আছে। কিন্তু এটা উনি হয়তো কয়েকটা মিটিং করতে পারেন, আবার নাও পারেন করতে। প্রশ্ন হচ্ছে তারেক জিয়ার উপস্থিতি এই মুহূর্তে বিএনপির জন্য একটা লাইভ ভোট, নিঃসন্দেহে লাইভ ভোট। এবং আমার যে মনে হয় জানেন, আমি একটু অতিরিক্ত যোগ করি আপনার সাথে, তারেক জি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাবেন খালেদা জিয়াকে দেখতে যাবেন। যদি যায় তিনি বাইরে উড়ে আসতে পারবেন না, তাকে হেলিকপ্টার আসতে হবে। কারণ যেই জনগণ হবে এটা পারবেন না তিনি। আর যদি আসেন অন্য কথা, সম্বর্ধনা দিবে। আমার মনে হয় তার জন্য অতি জরুরি হচ্ছে এখানে তার মাকে দেখার পরে তার প্রথম কাজ হচ্ছে জিয়ার মাজারে যেয়ে আল্লাহকে সামনে রেখে শপথ করা যে আমি তারেক জিয়া ওয়াদা করতেছি আমার পিতা যে আদর্শ রেখেছে, যা করেছে, আমি তার প্রতিফলন ঘটাবো। আমি সেই তারেক জিয়া, আমি যা খালেদার সন্তান, জিয়ার সন্তান, মানুষের অনুভূতি আমি জানি এবং বাংলাদেশ জাতীয়তাবাদ যেটা ছিল আমি তার জন্য জান দিতে প্রস্তুত আছি। এরপরে যদি তারেক জিয়া যদি মনে করে, মানুষের হায়াতমত সবারই আছে, কিন্তু উনি রিক্সা আসতেছেন, কিন্তু প্রচণ্ড নিরাপত্তার সাথে আসতে দেখলাম নিরাপত্তার লোক নিয়োগ করা হয়েছে। এত কিছুর পরও আমি মনে করি হায়াতমত আল্লাহর হাত। আমি চাচ্ছি তারেক জিয়াকে এমন একটা পর্যায়ে একজন রাষ্ট্রনায়ক হিসেবে চাচ্ছি তাকে। রাষ্ট্রনায়ক তো হয়নি এখনও, দায়িত্ব নিতে হবে। তো অপোজিশন থেকে সে রাষ্ট্রনায়কের রোল প্লে করে ফেলেছে, কিন্তু সরকারে বসে যে রাষ্ট্রনায়ক যেটা দেখাবে সেটা আমাদের সামনে রয়ে গেছে। প্রমাণ হয়েছে কখন, যখন তিনি বলেছেন একটা জাতীয় সরকার করবেন। জাতীয় সরকার কারেন্ট আমরা জানি না, উনি বলছেন যেখানে জাতীয় সরকার সুযোগটা কোথায়। আপনি বলছেন সব ধানের শীষের লোক, সবই তো প্রতীক নাই। তো প্রতীকবিহীন অবস্থা তারা যদি বলেন এটি জাতীয় সরকার বলতে পারেন, ওটাও কিন্তু রাজনীতিতে রাষ্ট্রবিজ্ঞানীরা মানবে না। কিন্তু এটা এখন জাতীয় সরকার সুযোগ নেই, কিন্তু সরকার হয় বিএনপির, কারণ সব এমপি বিএনপির, ওইটাও কিন্তু শেষ হয়ে গেছে। কাজে এই সত্যগুলি সামনে রেখে যদি আগাতে চান, তাহলে আপনি দেখবেন যে বিএনপির সামনে যে পথ আসতেছে, এমনও দেখবেন আমার কাছে এমন মেসেজ আমার কাছে আছে, দেখেন যেখানে বিদ্রোহী কোনো সমস্যা পায়নি সেখানে কিন্তু তারা জামাতের সাথে হাত খুলে ফেলেছে। অর্থাৎ এই ব্যক্তিগত আক্রোশ, যেটা প্রতিযোগিতা, 15 বছর পর আমি আর কয়দিন বাঁচবো, 15 বছর আন্দোলন করে আর কয়দিন বাঁচবো, এখন আমি কি কর্মী থাকবো না। এখানে কিন্তু ষড়যন্ত্র হতে পারে, সব কিছু কিন্তু কারো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের রাজনীতি 2025 সাল কিন্তু অতটা শৃঙ্খলা চিন্তা করবেন না। মানুষ কিন্তু চিন্তা করতে শিখেছে, বিশেষ করে নতুন প্রজন্ম। তারা কথা বলতে পারে, যুক্তি দিতে পারে, লিখতে পারে, বলতে পারে, এবং এটা আমি বলি আইটি যুগ। এই যুগে কিন্তু সেই যুগ না। কাজে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে এবং সবচেয়ে বড় খেলা হবে কি জানেন, জামাত যদি যেই সিটি পাক, কিছু সিট তো তার বাড়বে, হয়তো পাশ করতে তার 1 লক্ষ ভোট দরকার, দেখবেন সে 80,000 পেয়েছে। কিন্তু এই খেলাটা করে ওই যে পিআর দিচ্ছেন না, পিআর
উচ্চ পরিষদে কিন্তু সে ভালো সিট নিয়ে নেবে কিন্তু সেই চিন্তা করতে গেলে গ্যাপ পজিশন অপোজিশন যেটা হবে আমার মনে হয় গ্যাপটা খুব বেশি হবে। কারণ আওয়ামী লীগের ভোট তো নাই। এবার আওয়ামী লীগের কথা আসেন, আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগ কে পাবে এখন আল্লাহ হইতে পারে। জামাতও চায়, বিএনপিও চায়, আর জাতীয় পার্টি যেটা সেও চায়। শোনেন, আওয়ামী লীগের ভোটাররা আদৌ যাবে কিনা সেন্টার তার সন্দেহ আছে। যারা আরও গভীরে যান না কেন, মানুষের নিরাপত্তার যে ব্যাপার স্যাপার আছে, আওয়ামী লীগ যারা করে তারা বলবেন তারে ভোট দাও, কেউ কথা শুনবে না। দেখুন এই দেখো দুজন বিএনপি জয়েন করছে, আওয়ামী লীগ বিএনপি জয়েন করছে, দেখলাম মালা পড়াইতেছে, আমি এইমাত্র দেখলাম ঢাকার বাইরে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু ব্যপ্ত হবে না, তারা ভোট দিতে পারে নাও পারে, এবং তার নিরপেক্ষ হয়ে যেতে পারে, দরকার নেই, আমার সেন্টার যাওয়ার দরকার নেই। আর সেন্টারের অবস্থাটা কী আমরা জানি না তো, আপনি যত পুলিশ রাখেন যাই রাখেন। এখন জেএনজি যেটা বলে নতুন প্রজন্মে এত সাহস, তারা তো সামরিক বাহিনীর বা তার বেরিয়ে পাত্তা দেয় না, তারা পুলিশ তার কিছুই না তার সাথে। আর অস্ত্র, যে অস্ত্র এখন মানুষের হাতে আছে, আপনি সেনাবাহিনী চিফ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী 90% অস্ত্র উদ্ধার করতে পারেনি। এটা কীভাবে উদ্ধার করবেন আপনি? বোঝা মুশকিল। কিন্তু আমরা মুখের কথা যতই বলি, বাস্তব চিত্র কিন্তু সেটা না। আগ্নেয়াস্ত্রের ব্যবহার তো দেখছি আমরা, দেখছেন তো, সামনে আরও দেখবেন তো। কারণ যারা খেলবে, নির্বাচন বানচাল করতে চাবে, তারপর একটা শক্তি তো রয়ে গেছে এখানে নির্বাচনটা বানচাল করার জন্য, বড় শক্তি আছে এখানে। তারা কারা? এবং ভারতের ভূমিকাটা কী হবে? যেখানে আমাদের পররাষ্ট্র সচিব বলে উপদেষ্টা বললেন যে ভারতের কোনো চাওয়া পাওয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইট মিনস ভারত কিছু চেয়েছে, সেটা আপনার কাছে চাক, নিরাপত্তা খলিলের কাছে চাক, চেয়েছে তো। এখন আপনি বলছেন এগুলো আমরা তোয়াক্কা করি না, তাহলে আপনি সরাসরি কিন্তু বলে দিলেন একটা প্রাপ্তি তারা চাচ্ছে, উই ডোন্ট কেয়ার ইট। জি, সমস্যা কিন্তু দ্বিপাক্ষিক ভৌগোলিক হইতে পারে, জাতীয় হতে পারে। ধন্যবাদ আপনার। আলফাজ আনাম, সিনহাম সাইজিব কথা শেষ করলেন পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারত বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ ভারতের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো কোনো চাওয়া ছিল যেটি প্রকাশ্য হয়নি। না, এটা স্বাভাবিক। ভারতের চাওয়া তো বাংলাদেশের পক্ষে পূরণ করা সম্ভব না। প্রথমত ভারত গত 1.5 দশকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে গেছে। তারা কি চায়? তারা আওয়ামী লীগকে ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনতে চায়, জাতীয় পার্টিকে ইলেকশনে আনতে চায়। তো আমি আওয়ামী লীগকে ইলেকশনে আনলে আমার এই যে 1400 লোক মারা গেল তার কি হবে? সেটা তো আগে বিচার হতে হবে। আপনি তো একটা ফ্যাসিস্ট, একটা রক্তপিপাসু গভর্নমেন্টকে আপনি উইদাউট বিচার আপনি বলতেছেন আমি চাচ্ছি, আমি বিগ ব্রাদার, আমি বলবো তাকে ইলেকশনে নিয়ে আসো, এটা তো হতে পারে না। বিচারের প্রক্রিয়া তো চলমান। না, বিচারের প্রক্রিয়া চলমান, বিচার শেষ করতে হবে। এবং দল হিসাবে তো আওয়ামী লীগ এখানে বিচারের প্রশ্ন আছে, বিচারের প্রক্রিয়াই তো শেষ হয়নি। এখন তো ব্যক্তির বিচার হচ্ছে, দলেরও তো বিচার হতে হবে। কারণ এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এগুলো কি প্রাইম মিনিস্টার একাই সিদ্ধান্ত নিয়েছে বা 2 জন মন্ত্রী? এটা তো ক্যাবিনেট মিটিং হচ্ছে, দলের মিটিং হচ্ছে, 14 দলের মিটিং হচ্ছে, তারপরে তো সিদ্ধান্ত হচ্ছে। তো তাদের প্রত্যেকের দায় আছে এইসব হত্যাকাণ্ডের। ফলে এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসবে কীভাবে? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। এখন ইন্ডিয়া চাচ্ছে এই জন্য আসতে, এই অবস্থা তো বাংলাদেশে নাই, সরকার চাইলেও পারবে না, এই জেনারেশন তো এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো পররাষ্ট্র উপদেষ্টা খুব কারেক্টলি বলছে যে আমরা তো তার কথা মতো চলবে না। আর ভারতকেও বুঝতে হবে যে এই সময়ে এসে তার কথা মতো আরেকটা দেশ চলবে না, এটা চলাতে পারে না। এটা নট অনলি বাংলাদেশ, মালদ্বীপে পারছে, আমরা তো পারে নাই, শ্রীলঙ্কাতে পারে নাই, পাকিস্তানের কথা তো বাদে দিলাম। তো আপনি বাংলাদেশে কিভাবে পাবেন? এটা হাসিনাকে আপনি নানানভাবে জাস্ট যেহেতু হাসিনার এই রেজিমে কোনো জনসমর্থন ছিল না, সে কারণে আপনি তাকে যা খুশি তাকে দিয়ে করাতে পারছেন। আপনি জনসমর্থন যদি থাকতো তাহলে তো আর 14তে ওই ইলেকশন হতো না, 18তে রাতে ইলেকশন করতে হতো না। তাহলে আপনি একটা পুতুল গভর্নমেন্ট, আপনার একটা হাসিনা জাস্ট একটা দিল্লির গভর্নরের ভূমিকা ছিল, নট এ বাংলাদেশের প্রাইম মিনিস্টার। কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার রোল প্লে করেনি। তো এখন এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, পরবর্তী নির্বাচিত সরকারে বলেন, তারা বাংলাদেশের সরকার হবে। তো এই সরকার তো তার মতো করে চলার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভারত বড় দেশ, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আছে, ভারতের সাথে আমাদের অর্থনৈতিক লেনদেন আছে, সব ঠিক আছে। কিন্তু আপনাকে প্রথম আমার একটা স্বাধীন দেশ, এই স্বীকৃতি তো আমার দরকার। আমি তো এইটা মেনে নিয়ে আপনার সাথে ডিল করতে যাব। আপনি যদি আমাকে বলেন যে আপনাকে এইভাবে পলিটিক্স করতে হবে, এই দলকে রাখতে হবে, আপনার মনে আছে সুজাতা সিং এসে ঠিক করে দেয়নি এরশাদ নির্বাচনে যাবে কি যাবে না?
তা আমরা কি যা বলতে পারি যে মমতা ব্যানার্জিকে আমরা আপনার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে চাই না, ওখানে কলকাতার মেয়র আছে ফিরহাদ হাকিম, তাকে বানানো হোক কলকাতার মুখ্যমন্ত্রী? ভারত কি এটা মানবে? আপনি বলেন। আমি তো চাই অ্যাজ এ মুসলিম, আমি একজন পশ্চিমবাংলায় একজন মুসলিমকে আমি চাই যে মুখ্যমন্ত্রী হোক। আমার এই চাওয়ার কোনো 4 পয়সার দাম আছে? তাহলে ভারত কেন বোঝে না যে এই দেশের মানুষ ডিসাইড করুক এদেশে কে প্রাইম মিনিস্টার হবে? আপনি কেন ডিসাইড করতে চান? আপনি বিজনেস নিয়ে আলাপ করতে পারেন, আপনার সিকিউরিটি কনসার্ন নিয়ে আলাপ করতে পারেন, আপনি তো পলিটিক্স নিয়ে আলাপ করতে পারেন না। আমি কি চাই? আমার আকাঙ্ক্ষা কি ভারত পূরণ করবে যে ভারতের ইন্টারনাল পলিটিক্সটা এইরকম হওয়া উচিত? আমি কেন, পাকিস্তান যদি চায়, ইভেন আমেরিকা যদি চায়, ভারত কি সেটা শোনে? আমেরিকা তো এখন মোদি গভর্নমেন্টকে ওইভাবে লাইক করতেছে না, তারা হয়তো রাহুলকে সাপোর্ট করতেছে। তো দেখ না, একটা মিড টার্ম ইলেকশন দিয়ে আবার রাহুলকে প্রাইম মিনিস্টার করবে ভারত। তাহলে আপনি এটা কেন আপনি ইন্টারনাল ম্যাটারে হস্তক্ষেপ করতে পারেন? আজকে এটা করতে গিয়ে আমাদের গণতন্ত্র বাংলাদেশের, এখন ভারত যেটা হচ্ছে, বাংলাদেশের একটা জনগণের সামনে, ইয়াং জেনারেশনের সামনে ভারত একটা শত্রু রাষ্ট্র হিসাবে প্রতিপন্ন হয়েছে। আমরা তো এটা চাই না। ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র নয়, আমরা তো ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে দেখতে চাই না, আমরা বন্ধু রাষ্ট্র হিসেবেই দেখতে চাই। আরেকটা কথা আসছে যে এই যে তরুণরা যে হাদির হত্যাকাণ্ডের বিষয়টা আপনি বলছিলেন, এই বিষয়টা বলা উচিত যে এই হত্যাকাণ্ডটার সাথে যারা জড়িত তারা ভারতে আশ্রয় নিয়েছে। এই যে ক্ষোভ প্রকাশ করছে, কেন ক্ষোভ প্রকাশ করছে? এই কারণে যে কেন তুমি আমার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছ, কেন তুমি দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে আশ্রয় দিচ্ছ? আমি তো মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত যে বন্দি বিনিময় চুক্তি নিয়ে কথা বলা, যে এটা আসলে ফাংশন করছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। সিনাম সাইদ, জান্নাত আরা রুমি নামে একজন এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এনসিপি এর এই নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি আলোচিতও ছিলেন ধানমন্ডি এলাকায়। এটা কেন হতে পারে বা কি কারণ হতে পারে, বা এর মধ্যে এখানে প্রেডিকশন করা খুব মুশকিল, কারণ দেখেন দুর্ঘ কথা আসছে। উনি কি আত্মহত্যা করেছেন? কথা আসছে কিন্তু, অথবা উনি কোনো ষড়যন্ত্র শিকার কিনা। এখন যেহেতু বিষয়টি আমাদের কাছে এখন স্পষ্ট না, এবং ওনার জীবনযাপন কেমন ছিল, কারা তাকে টার্গেট করতে পারে, একটা মেরে ফেলাইছে, সোজা কথা না দুইটা, এবং লাশটা পাওয়া গেছে এখানে। এই বিষয়টা আমার মনে হয় আমরা কোনো স্পেকুলেশন না যেয়ে লিভ ইট টু দিন রাষ্ট্রের কাছে, তারা কী বের করে দেখেন। ব্যাপারটা আমারও জানার খুব আগ্রহ আছে। আজকে ঘটছে একটা, আগামী 8টা ঘটতে পারে। তো আমি তো এনসিপি কিনে খুব চিন্তিত, কারণ আগামীতে কিন্তু যা দেখা যাচ্ছে এবং ভয় যেটা আসতেছে, এই আন্দোলনে হোতা কারা, এত পরিবর্তন হোতা কারা, এরাই তো। এদের যে এদের ঝুঁকি বেশি আসবে, মানে এই ঝুঁকিটা বিএনপি এবং জামাত কীভাবে দেখবে? তাদের তো বুঝতে হবে যে ঝুঁকি তারা নিচ্ছে, হ্যাঁ তারা কিছু ভুলভ্রান্তি করছে, ওইটা তো চূড়ান্ত কথা হলে জাতিকে মুক্ত বসে তারা একটা পর্যায়ে নিয়ে আসছে। তো কিন্তু এই ভুলভ্রান্তির জন্য এখন হয়তো অনেক জায়গায় কিছুটা ব্যক্তি স্বার্থে যাবে, গোষ্ঠী স্বার্থে যাবে, কিছুটা যাবে কোনো বলয়ের নিজস্ব স্বার্থে, এবং জাতীয় স্বার্থে বাইরেও যেতে পারে। কিন্তু এটা হতে পারে। কিন্তু এটা এখন আমার এই ভাই যে কথাগুলি বললো ভারত সম্পর্কে, আমি আপনার সাথে একমত। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাজনীতির ছাত্র। আপনার সাথে আমার একটা জায়গায় একটু পার্থক্য না, সংযোজন হচ্ছে। আপনি আমেরিকার কথা বলেছেন, ভারতের কথা বলেছেন, ইউ ফরগেট অল দিস থিংস। শ্রীলঙ্কার কথা বলেছেন। একমাত্র দেশ আপনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া। আপনি স্যান্ডউইচ, শ্রীলঙ্কা স্যান্ডউইচ না, মালদ্বীপ স্যান্ডউইচ না, নেপালও স্যান্ডউইচ না। কিন্তু আপনার রাজনীতি কিন্তু অন্য ধরনের। আপনি বেঙ্গলের পাশে বসে আছেন, কিন্তু ওখানে কিন্তু চীন বসে আছে, ওখানে উত্তর ভারত 8টা স্টেট আছে এখানে। এই অঙ্কর একটু অন্য, ডাইমেনশনটা অন্যরকম। কিন্তু মায়ানমারের সমস্যা রয়ে গেছে এখানে একটা বিগ প্লে আছে, বড় শক্তিগুলোর প্লে আছে এখানে। বাংলাদেশের রাজনীতিতে আমি স্পষ্টই বলে দিতে চাই, যেটা সব টকশোতে বলি না, 3টা ফ্যাক্টর 4টা ফ্যাক্টর জরুরি: জনগণ, দল, রাষ্ট্র এবং পরাশক্তি, ভূ রাজনীতি। এই সব ঠিক আছে, ভূ রাজনীতি ঠিক নাই, নির্বাচন লোটপাট হয়ে যাবে, বিশেষ করে তৃতীয় বিশ্বের মতো দেশে, আমাদের দেশে। সুতরাং আমরা যতই বলি সারা বাংলাদেশ আমাদের সাথে আছে। পাকিস্তান ছিল না শেখ মুজিবের সাথে, কী হয়েছে? যুদ্ধ তো করতেছে আপনাকে, ওটা কিছু না। আমেরিকা কী রোলটা প্লে করে সেটি বড় কথা। আমেরিকা গণতন্ত্র মানে কি? আপনি আমার সাথে থাকবেন, আপনার সব জায়েজ, থাকবেন না আপনার সব খারাপ। আজকে মোদির সাথে আমেরিকার যে পার্থক্য রয়েছে, একসময় থাকবে না। ভারতের সাথে মোদি গভর্নমেন্টের সাথে আছে, ট্রাম্প গভর্নমেন্টের সাথে আছে। গভর্নমেন্টের রাষ্ট্র তো এক জিনিস না,
ওটা সাময়িক আছে। ভারত কখনো বাংলাদেশ বিরোধী না, বলতে পারেন মোদি বাংলাদেশ বিরোধী। রাষ্ট্র বিরোধী হয় না, কিন্তু ব্যক্তিদের জন্য বিরোধী বেশি হয়। কিন্তু এটা আমার সাথে তার 101টা সমস্যা আছে। আমি যদি আজকে হুঙ্কার দিতে পারি, আমি দেবো, এটাও আমাকে চিন্তা করতে হবে। আমার ফারাক্কার সমস্যা 26 সালে এগ্রিমেন্ট করতে হবে। আমার কার সাথে করবে, আমেরিকা কী করবে, চীন কী করবে, এগুলো তো বোঝার ব্যাপার আছে। আমার সামরিক শক্তির অবস্থানটা কী আছে, আমার ন্যাশনাল স্ট্রেংথ, পাওয়ারটা স্ট্রেংথ কী আছে, আমার জনসংখ্যা আছে, আমার এয়ারফোর্স, বিমান বাহিনী, নৌবাহিনী কোন পর্যায়ে আছে। আমি যখন কথা বলবো ইন টোটালিটি বলবো, কিন্তু আমি রাস্তার কথা কখনো বলবো না। কিন্তু আমরা যখন বক্তৃতা যাবো রাস্তায়, রাস্তার কথা বলবো, মানুষকে জাগান, জিঙ্গিজন থাকবে। যখন টেবিল টকে বসে যাবেন ভারতের সাথে বা যে কোনো রাষ্ট্রের সাথে, ন্যাশনাল পাওয়ার স্পিক্স, আপনি কীভাবে কথা বলতে পারেন। এই যে বললেন যে তৌহিদ সাহেব যারা বলেছেন, আমি তো এখনও বলছি কিছু কথা হয়েছে তো, না বলতো না সে, এখন সেই কথাটা নৈতিক না অনৈতিক পরের কথা, আপনি তো বলে ফেলেছেন। এবং সেও তো চাবে তার নিরাপত্তার কারণে, তার নিরাপত্তা দরকার কেন, কারণ সবচেয়ে বড় কথা, তার বড় থ্রেট চীন মানে অরুণাচল প্রভিন্স, তার থ্রেট মায়ানমার, চীন, ওখানে 4টা প্রভিন্সের সাথে যোগাযোগ আছে। আপনি মায়ানমারের সাথে ও নর্থ ইস্টের 2টা তো চীন, একটা সিকিম আর অরুণাচল, কাজে চিন্তা থাকবে না কেন, তার তো বিরাট ব্যাপার। ওইখানে আবার বিচ্ছিন্নতাবাদ আন্দোলন আছে এখানে। যদি এগুলি না থাকতো, এগুলি তো শ্রীলঙ্কায় নাই, নেপালে নাই, ভুটানে নাই, আমার এখানে আছে। কিন্তু আমার পিকচারটা ভিন্ন। কিন্তু ওই জন্য তার কনসার্নটা কী, যদি কোনো কারণে এখানে গভর্নমেন্ট স্টেবল না হয়, যদি কোনো কারণে এই গভর্নমেন্টের সাথে আমার সম্পর্ক ভালো না থাকে, আমি কি রোল প্লে করবো। ওই ঐতিহাসিক কারণে কিন্তু এইটা হয়ে গেছে। কেন ভারত নাক গালায়, কেন এই জন্যই তো গালায় যে আমার রাজনীতিবিদরা না গালাতে শুধু করে দিয়েছে। ওটাও বলেন ভারতের দোষের আগে, কেন আমার দেশের নেতারা কেন শুনতে হয় উনি ভারতপন্থী, উনি চীনপন্থী, রাশিয়াপন্থী, এই পন্থী কেন। ভারত বলছে এখানে বাংলাদেশপন্থী কেউ আছে, পাকিস্তান বলছে, বলে নাই, আমরা বলি। সুতরাং আমার কাছে দেখেন, সবার মূল কারণটা হচ্ছে এই দেশের রাজনীতিবিদরা এখনও কিন্তু দেশপ্রেম হতে পারে নাই, দেশকে ভালোবাসতে পারে নাই, জাতীয়তাবাদী হয়েছে, মুখে হয়েছে, চিন্তা চেতনা নেই। কিন্তু আপনি যেই দল যেই মতি করেন না কেন, দেশকে ভালোবাসতে হবে। তো দেশ ভালোবাসা মানে কি, ভূখণ্ডকে ভালোবাসবেন। আপনার পররাষ্ট্রনীতির দুর্বলতা কোথায় আছে? তো এগুলি কেন হচ্ছে এটা, আপনার ডিফেন্স পলিসিটা কারা তৈরি করে, এই গভর্নমেন্টে বা কী করতেছে, চিৎকার তো আমরা করতেছি বাইরের থেকে। প্রত্যেকটা সরকার যখন ক্ষমতায় চলে যায়, সে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখে। বোকা কারা, এই জনগণ চিৎকার করে সবসময় করে। আবার দেখেন এই নির্বাচন হবে, বিএনপি যাক বা জোট যাক বা জামাত যাক, যেই পাওয়ারে যাবে, তখন দেখবেন কথা ঘুরে গেছে, কারণ ওটা বাস্তবতা। ওই বাস্তবতার জন্য বুঝবো আমরা রাজনীতি ঘুরে কিসের ভারত, কিসের আমেরিকা। মানুষ তো আমরা না। আমি এখনও বলতেছি, রাজনীতিবিদরা যে রাজনীতি করবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, পিকচার ঘুরে যাবে। যত আন্দোলন, আর কত আন্দোলন করবেন, কত হাতি মারা যাবে, মারা কিচ্ছু হবে না যদি পরিবর্তন না হয়। আপনি কি মনে পরিবর্তন হয়েছে? আমরা দেখতেছি কোনো পরিবর্তন হয়নি তো। শুধু সবাই ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত আছে, বড় বড় কথা, আমি গেলে এটা করবো সেটা করবো, কী করবেন দেখা আছে তো। সব দল পাওয়ার দেখছি তো, আমরা আওয়ামী লীগের জাতীয় পার্টি দেখছি, বিএনপি পাওয়ার ছিল তারা। আশা করি এইবার হয়তো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে 2025 সালের রাজনীতিটা হবে গঠনমূলক, এবং তারাই যে কথাটা বলছে আমি আশাবাদী, হয়তো তিনি পারবেন। কিন্তু তাই বলতে হতে সবাই তারই যে না, তিনি তো একজন দলের ভিতরে, এবং তিনি কি করবেন নির্বাচনের পরে। দেখেন, শেষ কথা বলে দিই, নির্বাচনের পরে যে সরকারটা গঠিত হবে, যে সংবিধান আওতায় এই সংবিধান চলমান, এবং এই সংবিধান পরিবর্তন আনতে হলে 1 বছর সময় লাগবে। এই 1 বছরে দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট হাউসের চিফ এক ব্যক্তি থাকবে। এই 1 বছর হামিদ থাকবে না, চুপু সাপ থাকবে না। চুপু চলে গেলে আরেকটা দুর্বল চুপু এখানে আসবে। কেন? এই সংবিধান। এগুলো চিন্তা করেন। ওই যে বলছে গণভোটের সাথে একসাথে দিচ্ছেন না, গণভোট, এইটা হচ্ছে সবচেয়ে বড় মেসাগার। এনসিপি সবচেয়ে বড় পরাজয় হয়েছে, এই বিপ্লব সবচেয়ে বড় পরাজয় হচ্ছে গণভোটটা একসাথে। যদি জুলাই 17 আওতায় হইতো আপনার কাছে চাইতে হতো না। কিন্তু যখন বিএনপি কী করছে, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে অর্ধেকের বেশি, তার ঠেকা পড়ছে করে, তার তো কর্মসূচি তার 33 দফা আছে। তো এই সমস্ত ব্যাপারে দেখেন, আমি তো আশাবাদী না। আমি দেখতেছি যেই খাপের থেকে হাসিনা ছিল, একই খাপ আপনি ঢুকতেছেন। পরিবর্তনটা কবে হবে? যদি আপনি করেন, তখন দল পাবেন কোথায়? জি, সুতরাং আমার কাছে কিন্তু আমি খুব আশাবাদী না সামনে কী ঘটবে। কারণ শুধু তারেক জিয়াতে বিএনপি হবে না, তারেক জিয়ার মতন 100 তারেক জিয়ার দরকার বিএনপিতে। সে আছে কি সেই ঘটবে। ধন্যবাদ আপনাকে। পরিবর্তন এবং ক্ষমতায় গিয়ে পরিবর্তন, ক্ষমতায় যাওয়ার আগের পরিবর্তন। দেখেন, ভাই যে বললেন, আমি তার সাথে কিছু কিছু বিষয়, যেটা হচ্ছে যে আমরা তো এই দেশের এই ছেলেরাই তো একটা ফ্যাসিজমকে হটায় দিচ্ছে, একটা নিপীড়ক সরকারকে হটাতে পারছে। 5 আগস্টের 2 মাস আগেও
বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বিএনপি বা জামাত মনেই করে নাই যে এই সরকারের পতন ঘটবে। এই জেনারেশন যদি বিএনপি যদি ওই হাসিনার জুতাই পরতে চায়, তারেক রহমান যদি ওই জুতাই পরতে চায়, বিএনপি তো আর আওয়ামী লীগ হতে পারবে না, সেটা খুব বেশি টেকসই হবে না, সেটা কোনো বুদ্ধিমানের কাজও হবে না। আমরা আশা করি যে তিনি বিষয়টা বুঝতে পারবেন বা বিএনপির বুদ্ধিমান নেতারাও সেটা অনুধাবন করবেন। আর আরেকটা হচ্ছে যে দেখেন, আমাদের ইন্ডিয়ার প্রশ্নে যে বিষয়টা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার সাথে তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এখানে জিও পলিটিক্যাল নানান ইন্টারেস্টের প্রশ্ন আছে, সবই ঠিক আছে, কিন্তু বাংলাদেশেরও তো একটা স্ট্র্যাটেজিক ভ্যালু আছে। আমাকে তো সেটাও তাদেরকে বিবেচনা করতে হবে যে আমি কি করতে পারি। ধরেন আপনি, তার ইন্টারেস্ট আছে এখানে, চাইনিজদের ইন্টারেস্ট আছে, আমেরিকানদের ইন্টারেস্ট আছে, আপনি যদি খোঁচাতে থাকেন তো এখানে তো অন্যরাও খোঁচাবে। হ্যাঁ, আমরা জ্বলে পুড়ে যাব, তো সেই জ্বালার আগুন তো তাদেরকেও টাচ করবে, সেটাও তাদেরকে চিন্তা করতে হবে। তারা যদি ভাবে যে আমি এটা একটা করদ রাজ্যের মতো রাখাটাই আমার নিরাপত্তা, এই নিরাপত্তার সাথে তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না, তাহলে তো আর পাকিস্তান থেকে আলাদা হওয়ার দরকার ছিল না। অন্তত এইরকম পরিস্থিতি তো হতো না। এই জন্য আমি মনে করি না যে আমি মনে করি যে বাংলাদেশের ব্যাপারে ভারতের নীতি নির্ধারকদের কিছু ভুল আছে, বাংলাদেশের মানুষকে রিড করার ক্ষেত্রে তাদের ভুল আছে। এইটারই একটা প্রতিফল আমরা মানুষের ক্ষোভের মধ্যে দেখছি। আমরা শেষ করব। আলফাজ আনাম, এম এ সাইদ। আমি আমার এই ভাইয়ের সাথে একেবারে একমত যে আমাদের স্বার্থটা আমাকে দেখতে হবে, বাট মাইন্ড ইট, স্থান কাল পাত্র, পলিটিক্সে স্থান কাল, টাইম স্পেস ডাইমেনশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কাজটা জিয়াউর রহমান পারছে সেটার সাথে পারেনি, যেটা হাসিনা পারছে সেটা পরবর্তী সরকার পারবে না, সে করবেও না। সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, ভারত হিসেবে পাবে না। প্রশ্ন হচ্ছে আমরা যে সরকারটা গঠন করব, যে দলটা আছে, যারাই যাক না কেন, এই দুটি দল সত্যিকার অর্থে জাতীয় স্বার্থকে বাস্তবতার আলোকে আগায় নিতে পারবে, সেটাই চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটাকে বহন করবে সে দেখবো আমরা। ধন্যবাদ বসে আছি, আমরা চাই আল্লাহ তাদের হেফাজত করুক। আপনাদের দুজনকেই ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।